বেজে 5-এ আমাদের ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত ট্রেন এসে দাঁড়িয়েছে ঠিকই, কিন্তু দরজা এখনো পর্যন্ত খোলেনি। ছাড়ার কথা কোথায় 12টা বেজে 5 মিনিটে, সে জায়গায় ট্রেন ছাড়ছে 12টা বেজে 22 মিনিটে। হাওড়া থেকে 29 কিলোমিটার রাস্তা পার করতে না করতেই আমাদের ট্রেনে ঘটে গেল এক দুর্ঘটনা। হাওড়া থেকে বাঁকুড়া গভীর রাতের এক ট্রেন জার্নি। এর আগে হাওড়া থেকে বাঁকুড়া আমি অনেকবার গেছি এই ট্রেনে করে। আজকে এই ট্রেন জার্নির পুরো অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে। ঘড়ির কাটায় সময় হচ্ছে রাত্রি 11টা বেজে 40 মিনিট, আর আমরাও পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন আসার সম্ভাবনা রয়েছে 19 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে চার্ট টাঙানো রয়েছে 19 নম্বর প্ল্যাটফর্মে। আমরা সেখানে এসে বসেছি এখন। তো আমাদের যে প্ল্যাটফর্মে ট্রেন আসবে সেখানে এখন দাঁড়িয়ে রয়েছে শক্তিপুঞ্জ এক্সপ্রেস। তো হয়তো এই ট্রেন ছেড়ে বেরিয়ে গেলে, এই ট্রেন যখন কারশেডের জন্য চলে যাবে, তারপর হয়তো আমাদের ট্রেন ছাড়বে। ট্রেন ঢোকার জন্য সময় এখনও অনেকটাই বাকি রয়েছে, 15 মিনিট সময় রয়েছে। তো ততক্ষণ পর্যন্ত আমরা কিছু খাবার কিনে নিয়েছি বাইরে থেকে। তো সেই খাবারটা এখন বসে এখানে খেয়ে নিই, তারপর ট্রেনে উঠবো। কারণ ট্রেনে যখন উঠবো অনেকটাই রাত হয়ে যাবে, তাই ট্রেনে বসে খাওয়ার থেকে প্ল্যাটফর্মে বসে খাবারটা খেয়ে তারপরে ট্রেনে উঠবো। ট্রেন থেকে আমরা কিনে নিয়েছি আমিনিয়ার মাটন বিরিয়ানি, যার দাম হচ্ছে 335 টাকা, সাথে একটা থামস আপ এবং একটা জলের বোতল। বিরিয়ানি কিনতে গিয়ে একটা জিনিস লক্ষ্য করলাম, আমিনিয়াতে কিন্তু মটন বিরিয়ানি হোক কিংবা চিকেন বিরিয়ানি, দাম কিন্তু দুটোরই এক। তো আমি ভাবলাম তাহলে চিকেন বিরিয়ানি তো প্রায় খাই, তাহলে আমিনিয়াতে যখন খাবো তখন সেখানে মটন বিরিয়ানিটাই খাই। তো এটা কিন্তু খুব একটা ভালো জিনিস। আপনারা যদি কেউ চিকেন পছন্দ করেন তো তারা কিন্তু চিকেন বিরিয়ানি খাবেন, আর যারা মটন পছন্দ করেন তারা কিন্তু সেম রেটেই আমিনিয়াতে মটন বিরিয়ানি পাবেন। নাম্বার 180-13 বোকারো স্টিল সিটি এক্সপ্রেস, যার হাওড়া থেকে ছাড়ার সময় হচ্ছে রাত্রি 12টা বেজে 5 মিনিটে এবং বাঁকুড়া পৌঁছাবে ভোরবেলা 4টে বেজে 15 মিনিটে। একটা ছোট্ট ইনফরমেশান আপনাদের সবাইকে জানিয়ে রাখি, ট্রেন নাম্বার 180-13 বোকারো স্টিল সিটি এক্সপ্রেস এবং ট্রেন নাম্বার 180-11 চক্রধরপুর এক্সপ্রেস, এই দুটো ট্রেন আলাদা হলেও এই দুটো ট্রেন কিন্তু হাওড়া থেকে একই সঙ্গে ছাড়ে এবং আদ্রা পর্যন্ত এই দুটো ট্রেন একসাথেই যায়। আদ্রাতে গিয়ে দুটো ট্রেন দুদিকে ভাগ হয়ে যায়, যার মধ্যে আমরা আজকে রিজার্ভেশন করেছি সেই ট্রেন নাম্বার হচ্ছে 180-13 বোকারো স্টিল সিটি এক্সপ্রেস। আমরা বোকারো স্টিল সিটি এক্সপ্রেস হোক কিংবা চক্রধরপুর এক্সপ্রেস যেটাতেই রিজার্ভেশন করতাম, আমাদের গন্তব্য ছিল বাঁকুড়া। তো বাঁকুড়ায় আমরা পৌঁছাতামই, কারণ এই দুটো ট্রেন আদ্রা পর্যন্ত একই সাথে যায়, এটা অনেক মানুষ বুঝতে পারে না। আর একটা কথা, এই ট্রেন হাওড়া থেকে কিন্তু ছাড়ে রাত্রিবেলা 12টা বেজে 5 মিনিটে, তাই আপনারা যেদিন রাত্রিবেলা যাবেন তার পরের দিনের টিকিট কিন্তু আপনাদেরকে কাটতে হবে। এই সমস্যাটা অনেকেই করেছে, আমাকে অনেকে জানিয়েওছে যে একটা সমস্যা হয়ে যায়, যে হয়তো আপনি ভাবছেন যে আজকে রাত্রিবেলা যাব, আপনি আজকের ডেট সিলেক্ট করেছেন, আজকের টিকিট কেটে নিয়েছেন, কিন্তু সেটা হবে না। আপনাকে সিলেক্ট করতে হবে কালকের ডেট। আপনি আজকে রাত্রিবেলা গেলে আপনাকে কালকের ডেটে টিকিট কাটতে হবে, কারণ 12টার পরে আমরা সবাই জানি যে ডেট কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো সে কারণেই যখনই আপনারা এই ট্রেনে যাত্রা করবেন, ডেটটা কিন্তু একটু মাথায় রেখে টিকিটটা কাটবেন। চলে এসছে আমাদের ট্রেন বোকারো স্টিল সিটি এক্সপ্রেস। বেজে 55 মিনিটে আমাদের ট্রেন প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে গেছে। ট্রেন তো প্ল্যাটফর্মে চলে এসছে, কিন্তু আমরা যেখানে বসেছিলাম সেখান থেকে আমাদের কোচ এগিয়ে গেছে অনেকটাই, তাই এখন আবার আমাদেরকে পেছনের দিকে হেঁটে যেতে হচ্ছে। কোচ নাম্বার হলো S8, আর আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে পড়েছিল এসি কামরাগুলো, তাই আমাদেরকে 4-5টা কামরা আবার এগিয়ে আসতে হলো আমাদের কোচে ওঠার জন্য। বাঁকুড়া পর্যন্ত আমাদের এই ট্রেন তার 231 কিলোমিটার যাত্রাপথ কমপ্লিট করবে 12টি হল্ট এবং 44টি ইন্টারমিডিয়েট স্টেশন পার করার পর, যা অতিক্রম করতে সময় লাগবে 4 ঘন্টা 20 মিনিট। 12টা বেজে 5-এ আমাদের ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত ট্রেন এসে দাঁড়িয়েছে ঠিকই, কিন্তু দরজা এখনো পর্যন্ত খোলেনি, তাই সবাই দরজার বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। জানি না দরজা কখন খুলবে। ঘড়ির কাঁটায় তো 12টা 2 অলরেডি বেজেই গেছে, কখন মানুষজন উঠবে আর কখন ট্রেন ছাড়বে।
ট্রেন তার প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় হচ্ছে 12:05, কিন্তু ট্রেনের গেট খুললো তখন ঘড়ির কাটার সময় হয়েছিল 12:07, আর এখন ঘড়ির কাটার সময় হচ্ছে 12:17। এখনও আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। ছাড়ার কথা কোথায় 12:05, সে জায়গায় ট্রেন ছাড়ছে 12:22। 12:22 আমাদের ট্রেন তার নির্দিষ্ট সময় থেকে 17 মিনিট দেরিতে হাওড়া স্টেশনের 20 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গেল। বোকারো স্টিল সিটি এক্সপ্রেসে এক নতুন এক্সপিরিয়েন্স। একজন 7 নম্বর সিটে গেট থেকে উঠেই যে সামনের যে সিটটা রয়েছে 7 নম্বর সিটে উনি বসেছিলেন। তো একজন অন্য এক কামরা থেকে আসলো, এসে ওনার ব্যাগ নিয়ে গেট খুলে চলন্ত ট্রেন থেকেই ঝাঁপিয়ে পড়েছে। মানে ব্যাগটা নেওয়ার ছিল আর কি, চলন্ত ট্রেন থেকে লাফিয়ে মানে নেমে গেল। এবার হঠাৎ করে তো আমাদের ওইগুলো প্র্যাকটিস নেই যে আমরা কি করে একটা চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নিচে নেমে যেতে পারবো। তো মানে কীরকম ব্যাপার একটা আর কি, হঠাৎ করে মানে নিজের চোখে দেখলাম যে একটা চোর কীভাবে চুরি করে। হট করে না আসলো, গেটটা খুললো, ব্যাগ নিয়ে আর লাফ দিয়ে দিল চলন্ত ট্রেন থেকে। ভাবুন একবার আপনি যে কখনো চলন্ত ট্রেন থেকে নামা যায়? প্ল্যাটফর্ম সেটাও ঠিক আছে, কিন্তু প্ল্যাটফর্মের বিপরীতে। এই ঘটনাটা ঘটলো কিন্তু হাওড়া থেকে দাসনগরের মধ্যিখানে। যাই হোক, আমি সবাইকে রিকোয়েস্ট করব, যদি কেউ এই ব্যাগটা পেয়ে থাকে, তার একটা কালো রঙের ব্যাগ ছিল, ব্যাকপ্যাক ছিল, আর তার মধ্যে তার সমস্ত কিছু ডকুমেন্টস ছিল। দাদার নাম হচ্ছে জয়প্রকাশ হেমব্রম। তো ওর ব্যাগটা কিন্তু দাসনগর থেকে হাওড়ার মধ্যিখানে চুরি হয়েছে। তো মানে যে নিয়েছে তার তো ওই ডকুমেন্টসগুলো কোনো কাজে লাগবে না। তো সে যদি কোথাও ফেলে দেয় আর আপনারা কেউ যদি সেটা পেয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু দাদাকে ওটা একটু রিটার্ন করবার ব্যবস্থা করে দেবেন। কোনো অসুবিধা নেই, আপনারা যে কোনো পোস্ট অফিসে গিয়ে ওই ডকুমেন্টসগুলো দিয়ে তার অ্যাড্রেস দিয়ে পোস্ট করে দিলে কিন্তু আপনার কোনো টাকাও লাগবে না। যার অ্যাড্রেসে পোস্ট করবেন তার বাড়িতে গিয়ে তার কাছেই টাকা লাগবে। তো যদি কেউ পেয়ে থাকেন, এটা আমারও রিকোয়েস্ট রইল, একটুখানি করে দেবেন। এই দাদা বসেছিল হচ্ছে এই সিটে, ওর ব্যাগ ছিল এখানে, আর দাদা এরকমই বসেছিল। তো এসে হঠাৎ করে গেট খুলে ব্যাগ এখান থেকে ব্যাগ নিয়ে আর রানিং ট্রেন থেকে কিভাবে নেমে গেছে। হাওড়া থেকে 29 কিলোমিটার রাস্তা পার করতে না করতেই আমাদের ট্রেনে ঘটে গেল এক দুর্ঘটনা। যাই হোক, আমি আমার চ্যানেলের সমস্ত দর্শককে বলবো, যারা রাত্রিবেলায় এরকম ট্রেনে যাতায়াত করেন, গেটের সামনে কিংবা গেটের সামনের সিটে একটু সতর্কভাবে বসবেন, কারণ এরকম দুর্ঘটনা হয়তো কখনো আপনার সাথেও ঘটে যেতে পারে। তাই সতর্ক হওয়াটা সব থেকে ভালো ব্যাপার। যদি আপনি সতর্ক থাকেন, দুর্ঘটনা এড়িয়ে যেতে পারে। যাই হোক, ঘড়ির কাটার সময় হয়েছে 1:15। তার সাথে ট্রেনের সমস্ত লাইটও বন্ধ হয়ে গেছে। আর এরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পর সবার মনে একটা ভয়ও চলে গেছে। তাই আমি এই গেট বন্ধ করে এখন ঘুমোতে চলে যাচ্ছি। যেহেতু হাওড়া থেকে এই ট্রেন ছেড়েছে, তাই এই ট্রেনের বাথরুম আপাতত পরিষ্কারই রয়েছে, ট্যাপেও জল পড়ছে, বাথরুমও মোটামুটি পরিষ্কার রয়েছে। আর বাথরুমে যেগুলো থাকা প্রয়োজন সেই সব কিছুই দেওয়া রয়েছে, লক ঠিক আছে, হুক দেওয়া রয়েছে, জলও রয়েছে। তো রাতের ট্রেনে হাওড়া থেকে ছেড়েছে ট্রেন, তাই বাথরুম পরিষ্কারই রয়েছে। কাটায় সময় হচ্ছে রাত 2:40। আর ট্রেনের একটা হঠাৎ ঝাঁকুনিতে ঘুমটা ভেঙে গেল। তো বাইরে বেরিয়ে দেখছি আমাদের ট্রেন এসে দাঁড়িয়ে গেছে খড়গপুর জাংশনে। হাওড়া থেকে 116 কিলোমিটার রাস্তা পার করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে তার নির্দিষ্ট সময় থেকে 22 মিনিট দেরিতে খড়গপুর জাংশনে। খড়গপুর জাংশনের এটা হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম। আর খড়গপুর জাংশনে আমাদের ট্রেন দাঁড়াবে 5 মিনিট। আজকে এই ট্রেনের জার্নিতে এরকম একটা ঘটনা চোখের সামনে ঘটে যাওয়ার পরে সবাই কিন্তু একটু ভয়ে রয়েছে। তাই সবাই ঘুমালেও কিন্তু সতর্কভাবেই ঘুমাচ্ছে।
কারণ একটু কিছু ঝাঁকুনিতেই সবার ঘুম ভেঙে যাচ্ছে। তাই আমিও যখনই ট্রেন এসে দাঁড়ালো খড়গপুর জাংশনে, আমারও ঘুমটা ভেঙে গেল। ভেঙে যেয়ে দেখি খড়গপুর জাংশনে ঢুকে গেছে ট্রেন। তাই এই ঘটনা দেখে আমি আমার চ্যানেলের সমস্ত দর্শককে বলছি, আগামী দিনে যারা এরকমই রাত্রিবেলায় যাতায়াত করবেন ট্রেনে, তারা কিন্তু খুব সতর্কভাবে যাতায়াত করবেন। কারণ হয়তো অনেকে গেটের সামনে বসে থাকেন, কিংবা হয়তো অনেকে গেট থেকে উঠেই সামনের সিটেও বসে থাকেন, কিংবা হয়তো ঘুমিয়ে থাকেন। তো তারা কিন্তু একটু সতর্ক থাকবেন। এই রকম ঘটনা প্রায়শই এখন ঘটছে। মোবাইল নিয়ে, ব্যাগ নিয়ে লোক নিচে নেমে পালিয়ে যাচ্ছে দৌড়ে। তো যাই হোক, যারাই এরকম জার্নি করেন রাত্রিবেলায়, তারা কিন্তু একটু সতর্ক থাকবেন। আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখছি, যখনই কোনো কিছু আপনাদের হয়তো চুরি হয়ে যাবে কিন্তু পড়ে যাবে চলন্ত ট্রেন থেকে, তখন কিন্তু ট্রেনের সাইডে যে পিলারগুলো থাকে, সেই পিলারে কিন্তু একটা নাম্বার লেখা থাকে, হলুদ রঙের বোর্ডে একটা নাম্বার লেখা থাকে। তো ওই নাম্বারটা কিন্তু আপনারা মনে রাখবেন, মনে রাখার চেষ্টা করবেন, কিংবা ওই নাম্বারটা দেখে রাখবেন। যখন আরপিএফ অফিসে আপনারা ফোন করে বলবেন যে ওই নাম্বারটা, আপনারা কিন্তু পিলারের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা কিন্তু বলে দেবেন যে এই পিলারের মধ্যখানে আপনার ব্যাগটা কিংবা আপনার ফোনও চুরি হয়েছে কিংবা পড়ে গেছে। তাহলে কিন্তু আরপিএফদেরও অনেকটা সুবিধা হবে আপনার সেই জিনিসটা খুঁজে পেতে। রাস্তায় 47 মিনিট দেরি করে আমাদের ট্রেন অবশেষে আমাদেরকে পৌঁছে দিয়েছে বাঁকুড়া স্টেশনে। বাঁকুড়া স্টেশনে আমাদের ট্রেনের টাইম ছিল 4:15, কিন্তু সেই ট্রেন আমাদেরকে যখন বাঁকুড়া স্টেশন পৌঁছালো তখন ঘড়ির কাঁটায় বাজে 5:03। হাওড়া থেকে কালকে রাত্রিবেলায় যে ট্রেন জার্নিটা আমি শুরু করেছিলাম, তো এইটুকু ট্রেন জার্নির মধ্যে অনেক কিছু ঘটেছে যেগুলো আমি আপনাদের কাছে শেয়ার করেছি। হ্যাঁ, আরেকটা জিনিসও ট্রেনের মধ্যে আমি দেখলাম। তো একটা জিনিস আমি শেয়ার করেছি, এই ট্রেন জার্নিতে মোট দুটো জিনিস ঘটেছে। তো একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু আরেকটা জিনিস বলা হয়নি। সেটা হলো কি, এর আগে আমি শুনেছিলাম, কখনো দেখিনি ট্রেনের চেন টানতে, কিংবা নিজেও কখনো চেন টেনে দেখিনি। তো এই প্রথমবার দেখলাম একটাই চেন ট্রেনের দুবার করে টানা হলো, কিন্তু সেই চেন টানাতে ট্রেন কিন্তু দাঁড়ালো না। তো এটা আমি বুঝতে পারলাম না। আগে টিভিতেও দেখেছিলাম, কিংবা শুনেও ছিলাম, কিংবা জানতাম, যেটা আমরা সবাই জানি যে ট্রেনের চেন টানলে নাকি ট্রেন দাঁড়িয়ে যায়। কিন্তু আজকে নিজের চোখে দেখলাম যে চেন টানা হলো দুবার, কিন্তু ট্রেন দাঁড়ালো না। তো এটা বুঝতে পারলাম না কেন, জানি না। তো যাই হোক, হয়তো আমরা অনেক সময় ভেবে থাকি যে প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গেলে আমরা ট্রেনের চেন টেনে দেবো, ট্রেন দাঁড়িয়ে যাবে, আমরা তারপর নামবো। তো এটা কিন্তু ভাববেন না, অনেক সময় কিন্তু ট্রেন দাঁড়ায় না। আজকে যেমন দাঁড়ায়নি ট্রেন। একবার সেই যখন বললাম যে ব্যাগ যখন হারিয়ে গেল, কিংবা কেউ ব্যাগ যখন চুরি করে নিয়ে চলে গেল, তখন চেন টানলো, তখনও কিন্তু ট্রেন দাঁড়ায়নি। আরেকবার আরেকজন তার স্টেশন ছেড়ে বেরিয়ে গেছে ট্রেন, তো সে তাহলে তাড়াতাড়ি করে নামবে, তো তখন সেও ট্রেনের চেন টানলো, তখনও কিন্তু ট্রেন দাঁড়ায়নি। তো যাই হোক, এই ট্রেনের ভরসায় কিন্তু আপনারা কখনোই ট্রেনে থাকবেন না। কাল রাত্রিবেলা হাওড়া থেকে যে ট্রেন জার্নি আমরা শুরু করেছিলাম, সেটা এই বাঁকুড়ায় এসে শেষ হলো। আর তার সাথে আমার ভিডিও এই বাঁকুড়ায় এসে শেষ হলো। এরপর দেখা হচ্ছে আবার আপনাদের সাথে অন্য কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ আর গুড মর্নিং। আরও একটা ছোট্ট ইনফরমেশন ভাবলাম আপনাদেরকে দিয়ে রাখি। আপনাদের যদি রেল স্টেশনের পাশাপাশি কোনো জায়গা থাকে, তো সেই জায়গা কিন্তু কখনোই বিক্রি করবেন না, আর বাড়িও বানাবেন না। কারণ সেই জায়গায় আপনাকে করে দিতে পারে অনেক লাভবান। জায়গার পাশে একটা এরকম বাইক রাখার স্ট্যান্ড খুলে ফেলুন, আর সেখানে যেসব যাত্রীরা প্রতিনিয়ত যাতায়াত করে তাদের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করুন। আমি কালকে বাইকটা রেখেছি, আর আজকে ভোরবেলা সেটা নেব। তার জন্য আমাকে ভাড়া দিতে হচ্ছে 20 টাকা। সাথে একটা হেলমেট রেখেছি, হেলমেটে 10 টাকা। 24 ঘন্টাও হয়নি,
কিন্তু তার ভাড়া হচ্ছে 20 টাকা। তাহলে ভাবতে পারছেন এই ব্যবসায় আপনি আগামী 1 বছরে কতটা লাভবান হতে পারেন।